হাই, গুড মর্নিং। তোমাদের ফিফথ সেমিস্টারের অনার্সের ক্লাস নেব আজকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পাঞ্জাবের বিখ্যাত নেতা, শিখ নেতা রঞ্জিত সিং। রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেমন সম্পর্ক ছিল সেটা জাস্ট একটু তোমাদের গল্পাকারে বলবো। কারণ তোমাদের সিলেবাসে আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিখ সাম্রাজ্যতা পাঞ্জাবকে কিভাবে দখল করেছিল শিখ কমিউনিটিদের, তো সেই বিষয়ে। আচ্ছা, এটা বলার আগে জাস্ট একটু বলে নিই। আমরা সবাই জানি যে শিখ সম্প্রদায়ের 10টা মানে গুরু ছিলেন, ধর্মগুরু। ফার্স্ট তো গুরু নানক, লাস্ট গুরু গোবিন্দ সিং। আর এদের মধ্যে গুরু গোবিন্দ সিং এর সময়কালেতে শিখ বাহিনীকে শিখ সম্প্রদায়কে একটা বাহিনী রূপে, সামরিক বাহিনী রূপে, যেটা নাম দেওয়া হয়েছিল খালসা, সেই হিসেবে তিনি তৈরি করেছিলেন প্রোটেকশনের জন্য, শিখ সম্প্রদায়ের মানুষকে ঠিক রাখার জন্য, তাদের নিজেদের सिक्योरिटीর জন্য। तो वही है आज का जो क्लास है, वो रंजीत सिंह के साथ ईस्ट इंडिया कंपनी का कैसा रिलेशंस था, बस वही बात करना है। हम दिखेंगे कि बारी बारी की में जितने दिन वो रहे अंग्रेज के साथ उनका कैसा रिश्ता था और कैसे लास्ट तक वो रहे, क्योंकि तुम लोग का सिलेबस में तो वैसे ही है। पंजाब कैसे ईस्ट इंडिया कंपनी अपने काबू में किए थे, मतलब अपने नियंत्रण में किए, ऐसे लिए थे, तो ऐसे सिलेबस में। तो आज का क्लास पार्ट 1 हो रहा है, उसके बाद पार्ट 2 का भी क्लास होगा। রঞ্জিত সিং পাঞ্জাব কেশরী নামে পরিচিত, আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, রঞ্জিত সিং যখন মানে রাজা হচ্ছেন পাঞ্জাবে, বিশেষ করে মিশল, সুকার চাকিয়া মিশলের অধিপতি হচ্ছেন, পাঞ্জাবের রাজা বলছিলেন সুকার চাকিয়া মিশল, তার বয়স 12 বছর। আচ্ছা, তার আগে একটু পুরনো ইতিহাসটা দেখে নিই যে আহমদ শাহ আবদালি ভারতবর্ষে আফগানিস্তানে যিনি শাসক ছিলেন, তিনি 1761, 62, 64 এবং 67 ये 4 दफा भारत आक्रमण किए थे। 61, 62, 64, 67, तो 67। इनमें ज्यादातर जो आक्रमण उन्होंने किए थे पूरा लूट के ही लेके गए थे। जब आक्रमण किए, क्योंकि पंजाब का जो लोकेशन है नॉर्थ इंडिया में पड़ता है, तो इसके चलते क्या हुआ कि उधर जब आक्रमण हुआ, सिख कम्युनिटी जो है वो इकट्ठा होके अपना लड़ाई किए और जितना हो सका वो अपना अस्तित्व के लिए उन्होंने फाइट किया। जब अब्दाली चले गए 1767 में, उसके बाद क्या हुआ, पूरे सिख कम्युनिटी में डिवीजन तैयार हो गया। বলা হয় মিশল, সেটা নাম দেওয়া হয়েছে। মিশল মানে হচ্ছে ইকুয়াল, তুল্য। এরকম 12টা মিশলের নাম পাওয়া যায়, যাদের মধ্যে পুরো শিখ কমিউনিটি বিভাজিত হয়ে গিয়েছিল। 12টার নাম আমি তোমাদের বলে নিচ্ছি। একটা হচ্ছে আলুওয়ালিয়া, ফেজাল্লা পুরিয়া, রাম গড়িয়া, কানহাইয়া, সুকার চাকিয়া, ডালে ওয়ালিয়া, করোরা সিংহিয়া, নখাই, ভাঙ্গি, নিসানওয়ালা, শাহিদ নিহাভ ও ফুলকিয়া। এদের মধ্যে বলা হয় যে এদের মধ্যে একটা কম্পিটিশন ছিল। প্রথমে একটা মিশলের লিডারকে সর্দার বলা হচ্ছে, इसको सरदार बोला जाता है, एक एक मिसल का जो हेड होता था। और ऐसे बहुत शिक्षित आदमी होते थे, बहुत काबिल आदमी होते थे, वो जो हेड होता था। और ऐसा कहा जाता है कि जो नाम हमने अभी पढ़ा, ऐसा हो सकता है कि जो पहले जो सरदार बने उसी के नाम से मिसल का नाम भी हो गया, ऐसा बोला जाता है। तो ये लोग अपने अपने हिस्से में पावर दिखाने की कोशिश हमेशा करते रहे हैं। এদেরই মধ্যে সুকার চাকিয়া যে মিশলের নাম বললাম, সেই সুকার চাকিয়া মিশলের যে অধিপতি ছিলেন, সেই অধিপতির নাম মহাসিংহ। ইনি 1792 সালে মারা যাচ্ছেন। 1792 महासिंह was the सरदार of सुकार चाकिया मिसल। ये इनका मौत हो जाता है। इसका एक लड़का है 12 साल का, उसी का ही नाम रंजीत सिंह है।
उसको हेड बनाया जाता है। ऐसे बोला जाता है कि उसका जो बचपन का जो बिहेवियर वो अच्छा नहीं था, लेकिन जब सरदार बना तब उनके बिहेवियर में बहुत सारा चेंजेस आए और एज ए रूलर ও উনকে বহুত খুবই দেখা গয়া। ভীষণভাবে তার মধ্যে 12 বছর বয়সে যখন তার একটা উচ্ছৃঙ্খল জীবন ছিল সেটা পাল্টে গিয়ে একটা রুলার রাজা হিসেবে সুকার চাকিয়া মিশলের সর্দার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন। রঞ্জিত সিং এর জীবনের যে উদ্দেশ্য সেটা আমি তোমাদের বলি। স্বাধীন শিখ राज्य गठन, एक इंडिपेंडेंट सिख स्टेट बनाना चाह रहे थे, उसके लिए उन्होंने सारा जीवन काम किए। अब उसके चलते जो है नहीं है वो अलग बात है। एक बार देखे नी এরপরে যে রঞ্জিত সিং এর পরিস্থিতিটা কেমন ছিল। আচ্ছা, আমরা উত্তর ভারতে নর্থ ইন্ডিয়ান যদি পলিটিক্স দেখি, ইংরেজ মারাঠা, এবং আমরা তখন জানি যে ইংরেজ এবং মারাঠাদের মধ্যে ইঙ্গো মারাঠা যুদ্ধ চলছিল, ইঙ্গো মারাঠা ওয়ার बैटल, जो सेकेंड बैटल चल रहा था इस वक्त। तो वो लोग लगे पड़े थे। इस मौके का फायदा उठा के रंजीत सिंह ने अपना जो सपना है उसका पूरा करने में जुट गए। রঞ্জিত সিং এর আকাঙ্ক্ষা সবসময় ছিল, এই সুযোগটাকে কাজে লাগালেন, কারণ মারাঠা ইংরেজরা ঝগড়া করছে, মানে লড়াই করছেন। তো ওই সময়তে প্রথম যে সুযোগটা তিনি কাজে লাগাচ্ছেন সেটা হচ্ছে আফগানিস্তানের শাসক ছিলেন সেই সময় জামান শাহ। 1793 এবং 99 সালে তিনি কয়েকবার ভারত আক্রমণ করেছেন, এবং তিনি যেহেতু সুকার চাকিয়া মিশলে রঞ্জিত সিং সর্দার, তাই তিনি চেষ্টা করেছেন প্রোটেকশন দেওয়ার এবং তার সাধ্য মতো। শেষ পর্যন্ত রঞ্জিত সিং এর সাহায্য পেয়ে জামান শাহ অনেকটা লাভবান হয়েছিলেন, যার জন্য তাকে গিফট হিসেবে লাহোরের শাসনকর্তা নিয়োগ করে গিয়েছিলেন জামান শাহ। সালটা হচ্ছে 1800 সাল, 99-1800 সালের মধ্যবর্তী বলা হয়। রঞ্জিত সিং লাহোরের শাসনকর্তা হলেন এবং তার দ্রুত ক্ষমতা বাড়তে শুরু হয়ে গেল। 1801 সালে নিজেকে তিনি ঘোষণা করছেন মহারাজা উপাধি নিয়ে। সিংহাসনে বসেই তিনি শিখ কমিউনিটিকে একজোট করার জন্য এবং তিনি শিখ জনগণের মধ্যে বিশ্বাস যাতে বৃদ্ধি হয় সেটার জন্য তিনি গুরু নানকের নামে নানক শাহী বলে মুদ্রা চালু করলেন। নানক শাহী নামে মুদ্রা। খালসাতে যে সরকার চলতো তাকে বলা হতো সরকার খালসাজি, মানে যে খালসাগুলো যে গভর্নমেন্ট চলতো তাকে খালসা মানে সরকার খালসাজি বলা হতো অ্যাকচুয়ালি গুরু গোবিন্দ সিং এর কনসেপ্টে। আর যে দরবারের ব্যাপারটা ছিল, দরবারের যে পলিটিক্স, দরবারের যে গঠন, সেটা হচ্ছে দরবার খালসাজি নামে পরিচিত। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রঞ্জিত সিং স্পষ্টভাবে ये इनका कोशिश ये है सुकर चकिया मिसल और लाहौर जो भी सिख कम्युनिटी है उसको अपने साथ में करने का ये प्लान बना चुके थे। 1801 সালে তিনি শক্তিশালী ভাঙ্গি, যে আমি তোমাদের মিশলের নাম বললাম, তাকে পরাজিত করে অমৃতসরকে দখল করে নেন। অর্থাৎ তিনি এক্সপেনশন পলিসি শুরু করলেন এবং এই সময় তিনি এতটা পাওয়ারফুল হয়ে গেলেন যে তিনি আফগানিস্তানের যে সাহায্যটা পেয়েছিলেন, অর্থাৎ জামান শাহ, তিনি ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করছেন নিজেকে যে আমি আফগানদের সাহায্য নিতে চাই না। যার ফলে শতদ্রু নদী, যে सतलज रिवर हम बोलते हैं, नॉर्थ में है, एकदम पंजाब अभी भी है। सतलज रिवर जो वेस्टर्न साइड है वहां पर जो मिसल है उस तरफ मूवमेंट किया रंजीत सिंह, उनका फोर्स लेके। फिर वहां पर जितना है वो उनका कंट्रोल में कर लिया, अपने कंट्रोल में। এখন প্রথমবার ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর সাক্ষাৎ হচ্ছে কিভাবে, প্রশ্নটা তো তাই। क्वेश्चन तो हम लोग यही किए, रिलेशनशिप अंग्रेज ईस्ट इंडिया कंपनी के साथ। पहली बार मुलाकात हो रहा है इंग मराठा, जो इंदो मराठा हम लोग इंग मराठा बोलते हैं,
ইঙ্গো মারাঠা যুদ্ধের দ্বিতীয় যুদ্ধের সময় 1805 সাল। কিরকম? সেই সময় ইঙ্গো মারাঠা যুদ্ধ চলছে, রঞ্জিত সিং ওখানে অলরেডি স্ট্রং হয়ে বসে রয়েছে। ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড লেক। ওই সময়ে যিনি মারাঠা শাসক ছিলেন তার নাম হোলকার। এবারে লর্ড লেকের কাছ থেকে পরাজিত হতে হতে, ধাবিত হতে হতে তিনি পাঞ্জাবে এসে উপস্থিত হচ্ছে। মানে হোলকার रंजीत सिंह साहाय्य चाइছেন। रंजीत सिंह बहुत धुरंधर आदमी थे, चालाक आदमी थे। वो बहुत खूबी से जानते थे कि अगर मेरा ये जो नया जो राज्य हम बनाने की कोशिश में लगे हुए हैं, इसमें अगर हमने होलकर को जगह दे दिए, हेल्प कर दिए, तो इसका पूरी तरह से विरोध में चला जाएगा, इंग्रेज के साथ अगेंस्ट में चला जाएगा। क्योंकि रंजीत सिंह को पता था कि मेरा उतना पावर नहीं है अंग्रेज के साथ लड़ने के लिए, इसलिए होलकर को उन्होंने मना कर दिया और होलकर चले गए। और ये जो रिश्ता बन गया, मतलब अंग्रेज ने तो देख लिया कि होलकर को रंजीत सिंह ने सहायता नहीं की है। ये पहली दफा हो रहा है रंजीत सिंह के साथ इंग्रेज ईस्ट इंडिया कंपनी का संपर्क तैयार हो रहा है, रिलेशनशिप तैयार हो रहा है। प्रथम बार মারাঠাদের হোলকারকে মানে সাহায্য না করে ইংরেজদের সঙ্গে কাছাকাছি এলেন এবং তিনি 1806 साले इंग्रेजরা एज ए गिफ्ट ही बोलबो, क्योंकि उन्होंने हेल्प किया। लाहौर पाकिस्ताने যেটা আছে, লাহোরের চুক্তি স্বাক্ষর করছেন রঞ্জিত সিং আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। লাহোরের চুক্তিতে এটা স্থির হলো যে रंजीत सिंह कखनोई মারাঠাদের সাহায্য করবেন না। एक नंबर, कभी भी उनको सहायता नहीं करेंगे मराठा को। 2 नंबर ये हुआ कि अंग्रेज कभी भी सिख राज्य जो है, जो रंजीत सिंह बना रहा है, उसमें कभी भी इंटरफेयर नहीं करेंगे। ये लाहौर पैक्ट में ये वैशिष्ट्य रहा। তাহলে একটা বৈশিষ্ট্য, রঞ্জিত সিং মারাঠাদের সাহায্য করবেন না কোনোদিন। 2 নম্বর, তিনি ইংরেজরা কথা দিয়েছেন যে শিখ রাজ্যে তারা হস্তক্ষেপ করবে না। ओके, रंजीत सिंह खोला माठ पे गेलेन, माने खोला माठ इन द सेंस बहुत फ्री हो गए, सपोर्ट मिल गया उनका अंग्रेज का। फिर उनका रवैया बदल गया, फिर अपना हिस्सा, मतलब जो मिसल था आजू बाजू में, उनको दखल करने के लिए शुरुआत कर दिए। इस बार उनका टारगेट था साउथ, दक्षिण में। শতদ্রু নদীর দক্ষিণ দিকে যে সমস্ত মিশলগুলো ছিল সেগুলোকে দখল করার জন্য তিনি টার্গেট করলেন। এখন কেন করছিলেন তিনি? কারণ ওই এলাকায় যে সমস্ত মিশলগুলো ছিল, আমি তোমাদের প্রথমেই বলেছি, মিশলগুলোর মধ্যে কোনো ইউনিটি সচরাচর ছিল না। अपना अपना वो वहां पर कम्युनिटी में झगड़ा वगैरह लगा हुआ था अपना अपना हिस्सा को लेके। तो সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন এবং দক্ষিণ দিকে কিছু সর্দারদের আহ্বানে রঞ্জিত সিং যাচ্ছেন এবং কিছু নাম বলা হচ্ছে, লাভা, পাতিয়ালা, কাইথাল, আম্বালা, বুড়িয়া, সাহাবাদ। এই সমস্ত শিখ সর্দারদের করদানে তিনি বাধ্য করছেন, এমন চাপ দিচ্ছেন, प्रेशर क्रिएट कर रहे हैं, टैक्स देने में मजबूर कर रहे हैं। 1806 में लुधियाना दखल और अपने हिस्से में लुधियाना को कंट्रोल में ला रहे हैं। পরের বছর তিনি আরো সাউথে যাচ্ছেন, এই রাজ্যগুলো কর আদায় করার অধিকার প্রাপ্ত হওয়ার পর। এরপরে যখন তিনি আরো ফার সাউথে আসছেন, তখন কিন্তু অন্যান্য সর্দাররা আতঙ্কিত হচ্ছেন, বিশেষ করে ঝিন্দ, মৈথাল আর পাতিয়ালা। এরা এই যে এদের যে সর্দাররা, এরা আশঙ্কিত হয়ে ইংরেজ সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এরা জানাচ্ছেন যে আমরা ভীষণভাবে আতঙ্কিত রঞ্জিত সিং এর এই মানে এক্সপেনশন পলিসিতে, এবং আপনারা সাহায্য করুন আমাদের রঞ্জিত সিং এর বিরুদ্ধে। এখন ইংরেজরাও এতে কিন্তু বিচলিত হয়ে পড়েন, কারণ তারা ভারতবর্ষে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন। ये है कि अंग्रेज तो भारत में ऐसे ही आए, उस वक्त का जो पॉलिसी था पूरे भारत को अपने कंट्रोल में करना था। तो एक नॉर्थ का एक लीडर उभर के आया है रंजीत सिंह, और एक के बाद एक
इलाका अपने कंट्रोल में ले रहा है, ये अंग्रेज का जो सोच है उसमें लगेगा ही लगेगा कि ऐसा नहीं होना चाहिए, करने तो नहीं देंगे। लेकिन एक मजबूरी था, বাধ্য ছিলেন ইংরেজরা রঞ্জিত সিংকে বাধা দিচ্ছেন না। কেন? সেই সময়তে 1807 সালে রাশিয়ার সঙ্গে नेपोलियन चुक्ति হয়েছিল टिलजिटेर संधि, पैक्ट ऑफ टिलजिट। उस पैक्ट के बाद जो हुआ था, फ्रांस का दबदबा था नेपोलियन का। तो नेपोलियन और रूस जो वहां पर पैक्ट बना था, वो ऐसा संभावनाएं जगी थी कि भारत आक्रमण कर सकते हैं, राशिया और फ्रेंच के जॉइंट फोर्स। और भारत में अगर किसी को आना है वो नॉर्थ साइड से आना पड़ेगा, मतलब वो जम्मू कश्मीर खाइबर बोनाल गिरिपथ जो है वो रोड है, वहां से आना पड़ेगा। उत्तर भारतेर जम्मू कश्मीर जो खाइबर बोनाल गिरिपथ আফগানিস্তানের বর্ডার হয়ে আসতে হবে, যাকেই আসতে বলো, বিদেশি যদি আমাদের দেশ আক্রমণ করে ওইটি রোড। আর ওখানেই তো রঞ্জিত সিং এর এলাকা, পাঞ্জাব, লাহোর। যে কোনো মূল্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রঞ্জিত সিংকে চটাতে চাইছেন না, কারণ তাহলে তো তিনি নেপোলিয়নদের দলে চলে যাবেন। তাহলে ভারতবর্ষ কিন্তু, কারণ আমরা জানি ইউরোপের যে ইতিহাস, नेपोलियन से মানে ইংরেজ बहुत डरते थे। তো সেই জন্য সেই সময়কালের গভর্নর জেনারেল লর্ড মিন্টো যাতে করে রঞ্জিত সিং মানে ওই নেপোলিয়নদের দলে চলে না যান, তার জন্য তিনি চার্লস মেটকাফ অফিসারকে পাঠাচ্ছেন রঞ্জিত সিং এর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। তো যাওয়ার আগে তিনি দক্ষিণ, যেটা শতদ্রু নদীর, যেটা মানে সাতলেজ যেটা রিভার বলা হচ্ছে, দক্ষিণ দিকে যে সমস্ত মিশলগুলো ছিল তাদের সঙ্গে দেখা করলেন মেটকাপ, এবং আফগানিস্তানের যে আমির ছিলেন সেই সময়ে তার সঙ্গেও তিনি দেখা করলেন। রঞ্জিত সিং এই ঘটনাতে ক্ষুব্ধ হলেন, কারণ তারা তার শত্রু। रंजीत सिंह के काছে যখন মেটকা পেলেন, उस वक्त रंजीत सिंह का यही बात थे कि সমস্ত শিখ মিশলগুলোর ওপরে রঞ্জিত সিং এর কর্তৃত্ব ইংরেজকে মেনে নিতে হবে, তাহলে ইংরেজদের সাহায্য করবেন রঞ্জিত সিং। ये इनका शर्त रख दिया मेटकाप के सामने कि पूरे मिसल के ऊपर रंजीत सिंह अपना दबदबा बनाएंगे और इसमें अंग्रेज लोग इंटरफेयर नहीं करेंगे और इनका स्वीकृति भी देंगे। अगर ऐसा रंजीत सिंह के साथ किया जाता है तब जाके रंजीत सिंह नेपोलियन के अगेंस्ट अंग्रेज का साथ देंगे। ओके, পরের ঘটনা, নেপোলিয়ন স্পেন আক্রমণ করেছিলেন। আমাদের যদি ক্লাস 9 এর ইতিহাস তোমরা পড়ে থাকো, সেখানে ওই যে পর্তুগাল যাচ্ছিলেন নেপোলিয়ন, ওই রোডটা স্পেনের ভেতর দিয়ে যাচ্ছিল। স্পেন ছোট্ট দেশ, তো নেপোलियन বাহিনী স্পেনটাকে দখল করে নিয়েছিল। ऐसे जो स्पेन का गवर्नमेंट था, वो जो जनगण था, वो ऐसे रोड जाने के लिए दिए थे। और इस बात को मौका देखकर नेपोलियन का जो फोर्स था वो उनका स्पेन को भी ले लिया। और जो জনগণ, স্পেনের জনগণ খেপে গিয়েছিল এবং বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং যার জন্য আমরা জানি যে জাতি সমূহ যুদ্ধ হয়েছিল নেপোলিয়ন বিরুদ্ধে এবং পরাজিত হয়েছিল নেপোলিয়ন। স্পেনিশ ক্ষত যেটাকে বলা হয়, স্পেনিশ আলসার was responsible for the decline of नेपोलियन बोनापार्ट। एक क्वेश्चन होता था उस वक्त क्लास 9 में। পরিস্থিতি পাল্টে যায়। লর্ড মিন্টো এবারে অন্যভাবে রঞ্জিত সিং এর সঙ্গে বিহেভিয়ার করার আদেশ দিচ্ছেন, কারণ তার তো আশঙ্কা সম্ভাবনা নেই, নেপোলিয়ন তো পরাজিত হয়েছে না, তো ভারত আক্রমণ কি করবেন না। তিনি সেই সময়ের একজন সেনাবাহিনীর অফিসার, তার নাম ডেভিড অক্টারলোনি, তার নেতৃত্বে বিরাট ফোর্স লুধিয়ানার দিকে রওনা দেন, এবং এমনভাবে আক্রান্ত হয় রঞ্জিত সিং, তিনি বাধ্য হচ্ছেন সন্ধি করতে। सालटा 1809 साल 1809। ऐसा परिस्थिति उनका तैयार हो गया कि डेविड ऑक्टारलोनी के आक्रमण में वो टिक नहीं पा रहे थे।
उनका सिस्टम बिगड़ने वाला था। रंजीत सिंह मौका देके उन्होंने प्रस्ताव दिया संधि का, और 1809 में ये जो पैक्ट हुआ पंजाब के अमृतसर में हुआ, और इसी पैक्ट को बोला जाता है पैक्ट ऑफ अमृतसर बिटवीन ईस्ट इंडिया কোম্পানি অ্যান্ড রঞ্জিত সিং। দুজনের মধ্যে চুক্তি হলো। তাহলে একটা চুক্তি হয়েছিল লাহোর চুক্তি, যেটা 6 সালে 1806, আর 9 সালে 3 বছর পর আরেকটা চুক্তি হচ্ছে। এই চুক্তিতে যে যে শর্তগুলো আরোপ করা হলো সেটা রঞ্জিত সিং এর পক্ষে চরম অপমানকর। কি কি হলো দেখো। প্রথমত রঞ্জিত সিং, ইংরেজরা বলে দিল যে রঞ্জিত সিং তার যে শতদ্রু নদীর পূর্ব সীমা ওইদিকে তিনি রাজ্য বিস্তার করতে পারবেন, এই দিকে আর নয়। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে শতদ্রু নদীর উত্তর বিভাগ, যেটা কোম্পানি বললো যে ওখানে আমরা ইন্টারফেয়ার করব না, নর্থ সাইড। 3 নম্বর হচ্ছে রঞ্জিত সিং साउथ যে সমস্ত মিশলগুলো দখল করেছিল শতদ্রু নদীকে, सतलज रिवर के साउथ में जितना भी उन्होंने मिसल अधिकार किए थे, कंट्रोल में किए थे, उनको छोड़ना पड़ा। और उनको बोला गया कि आप नॉर्थ में अपना सिक्योरिटी के लिए अपना सेना खड़ा कर सकते हैं। उत्तर भारते মানে উত্তর সাম্রাজ্যের উত্তর দিকে তার সিকিউরিটির জন্য তিনি সেনাবাহিনী রাখতে পারবেন। আর এর সঙ্গে সঙ্গে একটা জিনিস হলো যে ইংরেজ এবং রঞ্জিত সিং এর মধ্যে একটা পার্মানেন্ট जो दोस्ती बोला जा सकता है ऐसा स्थापन हो गया अमृतसर संधि के बाद। तो ईस्टर्न साइड, नॉर्थ साइड रंजीत सिंह का अंडर में चला गया, साउथ में वो नहीं बार पाएंगे, ऐसा प्लान हुआ। और ऐसा हुआ कि परमानेंट जो एक दोस्ती बना वो भी तैयार हो गया। আচ্ছা, বিভিন্ন জন ঐতিহাসিকরা বলেন যে এই সন্ধিটা যেটা হয়েছিল রঞ্জিত সিং অত্যন্ত ঠকেছিলেন এবং নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন, কারণ তিনি যেভাবে ইংরেজদের কাছে লড়াই না করে এই সন্ধিটা স্বাক্ষর করেছিলেন সেটা তার মতো শাসকের পক্ষে, ভারতবর্ষের শাসকের পক্ষে অত্যন্ত দুঃখজনক ছিল। লড়াই করতে পারতেন। রঞ্জিত সিং অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তিনি জানতেন যে পরিস্থিতি তার অনুকূল নয়। এমনটা তো রঞ্জিত সিং স্পষ্ট বুঝতে পারছিলেন, নর্থ সাইড তাকে তো খুলে দেওয়া হয়েছে এবং ইস্টার্ন সাইড তাকে বলে দেওয়া হয়েছে। তো পরিস্থিতি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নাকি নিয়েছিলেন, এটা অন্য দল ঐতিহাসিকেরা বলেন, বিশেষ করে কানিংহাম এ কথাটা বলছেন। তবে খুশবন্ত সিং এর যে শিখ ইতিহাস এই গ্রন্থে তিনি বলছেন যে ইস্টার্ন সাইডে রঞ্জিত সিংকে যদিও তার আধিপত্য বিস্তারের কথা বলা হলেও বাস্তবে ইংরেজরা কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই সুযোগ দেয়নি। রঞ্জিত সিং নাকি সেটা বুঝতে পারে, ইংরেজদের বিশ্বাস করেছিলেন কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা ইংরেজরা রাখেন। ওকে, আমরা পরে দেখবো সেটা। এবার রঞ্জিত সিং ইস্টার্ন সাইডে পুরো মাঠ ফাঁকা পেয়ে গেলেন, যার জন্য ইস্টার্ন সাইডে দুটো বড় এলাকা জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের মুলতান তিনি দখল করছেন। এবং 1818 সালে মুলতান, কাশ্মীর হচ্ছে 1819, ডেরা গাজী খাঁ, ডেরা ইসমাইল খাঁ দুটো এলাকা 1820, পেশোয়ার 1830 এগুলো তিনি দখল করছেন। এবং আর একটা বলে দিই যে আফগানিস্তানের শাসক আফগানিস্তানের লোকেদের সঙ্গে 1813 সালে যুদ্ধটার নাম হায়দারুর যুদ্ধ, এবং যেটা আফগানদের পরাজিত করেছিলেন তিনি আটক বলে এলাকা দখল করেছিলেন। এটা 1813 সালের ঘটনা। এবং ওই বছরই আফগানিস্তানের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে শাহ সুজা, তার কাছ থেকে কোহিনুর মণি, আচ্ছা এই কোহিনুর মণি হুমায়ুন পেয়েছিলেন। হুমায়ুন মধ্যপ্রদেশের একজন রাজা হুমায়ুনকে দিয়েছিলেন গিফট। তো সেই হুমায়ুনই সেই কোহিনুরই আজকের কোহিনুর। তার মানে তিনি রঞ্জিত সিং কিন্তু রিকভার করেছিলেন সেই শাহ সুজার কাছ থেকে, আফগানিস্তানের রুলার। তো অমৃতসরের সন্ধির যে শর্ত, সেই সন্ধিতেই আমরা একের পর এক দখল করছেন তিনি। অমৃতসরের সন্ধির যে শর্ত সেখানে কিন্তু ইংরেজরা বাধা দেবেন না বলে দিয়েছেন ইস্টার্ন সাইড। কিন্তু মুশকিল হচ্ছে তারা কেন করেছিলেন? তাদের আক্রমণে ভয় ছিল যে রাশিয়া যদি ভারতবর্ষ কোনো সময় আক্রমণ করে রঞ্জিত সিং এর সাহায্য দরকার, যার জন্য তারা চুপচাপ বসেছিলেন। এবং রঞ্জিত সিং এর সঙ্গে পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কিন্তু কোনোদিন খারাপ জায়গায় যায়নি, মানে হেল্পই করেছেন অথবা কখনো নিরপেক্ষ থেকেছেন, তাদেরকে ডাইরেক্ট যুদ্ধে সাহায্য করেননি। যেমন ধরো নেপালের যুদ্ধ, ইঙ্গো নেপাল যুদ্ধ 1816 এবং ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ 1828, এই দুটো যুদ্ধের সময়কালে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্স গিয়েছিল সেখানে
রঞ্জিত সিং কিন্তু সাহায্য করেন, নিরপেক্ষ থেকেছিলেন, এবং এটা একটা ভীষণ ফায়দা হয়েছিল। কারণ ওখানে যিনি মানে ভরতপুর যে রাজা ছিলেন তার সাহায্য চেয়েছিলেন রঞ্জিত সিং সাহায্য করে, যার ফলে আচ্ছা এগুলো হচ্ছে দখল করার নীতি। এখন এরপর গভর্নর জেনারেল পাল্টেছেন 1831 সাল। রঞ্জিত সিং পাঞ্জাবের অত্যন্ত শক্তিশালী শাসক হয়ে পড়েছেন, তার এরিয়া বেড়েছে। লর্ড বেন্টিক গভর্নর জেনারেল হয়েছেন, ধুরন্ধর মানুষ ছিলেন। তিনি রঞ্জিত সিং এর আটঘাট বোঝার জন্য 1831 সালে রূপার বলে জায়গায় পাঞ্জাবের রঞ্জিত সিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং উভয়ের মধ্যে একটা সম্পর্ক, মৈত্রী সম্পর্ক যেহেতু অমৃতসরের সন্ধিতে রয়েছে। বেন্টিকের আসল উদ্দেশ্য ছিল যে এই যে রঞ্জিত সিং যে পলিসি নিয়ে এগিয়ে চলেছে তার পলিসিটাকে জানা, তিনি কি আসলে করতে চান। কারণ তার সঙ্গে তো শত্রুতা সম্পর্ক নয়, রঞ্জিত সিংও শত্রু ভাবছেন না, কিন্তু আসলে লর্ড বেন্টিকের মনে কিন্তু অন্য কিছু ছিল, প্ল্যান জানতে গিয়েছিলেন, জেনে ফেলেছেন তিনি, যার ফলে তারা অ্যাকশন নিতে শুরু করছেন। এই অ্যাকশনের প্রথম যে পার্ট সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ। আমরা জানি বর্তমান পাকিস্তান সিন্ধু নদী তীরবর্তী অঞ্চলকে যে প্রদেশ বলা হচ্ছে, এবং পাঞ্জাবের বেশিরভাগ নদী কিন্তু সিন্ধু নদীর থেকে শাখা নদী, উপনদী। তো এই সিন্ধু জয় করার স্বপ্ন ছিল রঞ্জিত সিং এর, যাতে সিন্ধুকে দখল করতে না পারে, কারণ সিন্ধু হচ্ছে বাণিজ্য করার একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করছেন রঞ্জিত সিং এর আগে 1832 সালে ইংরেজরা এবং সিন্ধুর যিনি আমির তার সঙ্গে, অর্থাৎ রঞ্জিত সিং এ যাওয়ার আগে इंग्रेजरा ওর সাথে যোগাযোগ করে ফেলেছে। पहले से उनके मुलाकात हो गया और सिंधु को अपने सिस्टम में ले लिए रंजीत सिंह से पैक्ट होने से पहले ही। रंजीत सिंह का जो सपना है वो धक्का लगा। এরপরে শিকারপুর বলে যে জায়গা রয়েছে পাঞ্জাবের ওই একদম সিন্ধু প্রদেশের ওই প্রান্তে, অত্যন্ত ভাইটাল জায়গা, এবং শিকারপুর বাণিজ্যিক এবং সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের নর্থ ইস্টার্ন সাইড, নর্থ ওয়েস্টার্ন। শিকারপুরের যিনি মানে পাঞ্জাবের প্রবেশদ্বার শিকারপুর এটাকে বলা হয়। তো ওর সঙ্গে 1834 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওখানকার যে মানে ইংরেজগণ, ওখানকার যে শাসক ছিলেন আমির, তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন না, বলে শিকারপুরও রঞ্জিত সিং এর হাত থেকে চলে গেল, অর্থাৎ যে ট্রেড वहां पर होने वाला था वो भी चला गया। অমৃতসরের সন্ধি অনুযায়ী ফিরোজপুর বলে একটা জায়গা ছিল, পাঞ্জাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বাণিজ্যিক সেন্টার। তাহলে ওটা রঞ্জিত সিং এর আন্ডারেতে থাকার কথা। 1835 খ্রিস্টাব্দে ফিরোজপুরের যিনি শাসক ছিলেন তিনি মারা গিয়েছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ফিরোজপুরটাকে নিজের আন্ডারে করে নিয়েছেন, অর্থাৎ এটাও গেল। মানে যেটা আমরা দেখলাম যে সিন্ধু প্রদেশের শিকারপুর, তারপরে ফিরোজপুর, দুটো গুরুত্বপূর্ণ জায়গা হারালেন রঞ্জিত সিং। ওকে, তখনও কিন্তু রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের সম্পর্ক খারাপ হয়নি, কারণ বরাবরই তিনি যে প্ল্যানটা নিয়েছিলেন নিজের এরিয়াকে বাড়ানো। লাস্ট রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কের কথা জানতে পারা যায় ত্রিশক্তি চুক্তি নামে একটি চুক্তির মধ্য দিয়ে, ট্রিপল অ্যালায়েন্স। এটা হচ্ছে এই আফগানিস্তানের, কিছুক্ষণ আগে আমি বললাম আফগানিস্তানের পলায়ন মানে পালিয়েছিলেন শাসক, সেই শাসকটার নাম শাহ সুজা, এবং তাকে সরিয়ে এই যে মানে দোস্ত মোহাম্মদ তিনি বসেছিলেন, কিন্তু তার সিংহাসন অতটা শক্তিশালী ছিল না। তিনি ইংরেজদের কাছে প্রার্থনা করেছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, যে তাকে সাহায্য করা হোক সিংহাসনে বসার স্টেবিলিটি দেওয়ার জন্য, কারণ অন্তর্দ্বন্দ্ব চলছিল, এবং আর একটা রেসিডেন্ট ইংরেজ দরবারে, আফগানিস্তানের দরবারে বসাবেন এমনও প্রতিশ্রুতি দোস্ত মোহাম্মদ দিয়েছিলেন ইংরেজদেরকে। এখন ইংরেজরা তাতে রাজি হননি, কারণ এদিকে ইংরেজ এই যে এজেন্ট বসানোর ব্যাপারটা ব্রিটিশরাই প্রথমে দোস্ত মোহাম্মদকে প্রস্তাব দিয়েছিলেন, এটা বলা হয়। এর কারণ তারা ওই নর্থের ওই এরিয়াটাকে সুরক্ষিত করতে চাইছেন, কারণ ওটা দিয়ে বললাম রাশিয়া সহ যে সমস্ত ইউরোপিয়ান বা বিদেশিরা আক্রমণ করবেন, ওই এরিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ আফগানিস্তান।
তো দোস্ত মোহাম্মদও মানে ইংরেজদের যে প্রস্তাব যে ওই সিল সাহায্য করার জন্য, ওই সীমান্তটাকে সিল করার জন্য, তো তিনিও রাজি হননি। দোস্ত মোহাম্মদ এমনিতেই টেনশনে ছিলেন, কারণ শাহ সুজাকে তিনি তাড়িয়েছেন, অর্থাৎ তার সিংহাসনও টলমল অবস্থায় ছিল। এই অবস্থার সুযোগ নিয়ে শাহ সুজাকে সঙ্গে নিয়ে, শাহ সুজার সঙ্গে গোপন আতাত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং রঞ্জিত সিংকে সঙ্গে নিচ্ছেন যে শাহ সুজাকে বসানো হবে, রঞ্জিত সিং তাতে সাহায্য করবেন এবং ইংরেজরা থাকবেন, অর্থাৎ তিন যে শক্তি, এটাকে বলা হচ্ছে ত্রিশক্তি। 1838 সালে এই চুক্তি স্বাক্ষর হচ্ছে। शाह शुजा के पापेट किंग की तरह अफगानिस्तान में बिठाया जा रहा है और दोस्त मोहम्मद को हटाया जा रहा है, और इसके चलते पूरी सीमा को सील कर दिया गया है। बाद में जाके इंग्रेज वहां पर अफगानिस्तान पर पूरा कंट्रोल किए थे। তো এটা দ্বারা আমরা এটুকু বুঝতে পারছি যে আফগান সীমান্তটাতে যাতে ইংরেজদের ভয় ছিল সেটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারলেন। এখন এটা বলা হয় যে আফগানিস্তান দখলে তিনি রঞ্জিত সিং ডাইরেক্ট সেনাবাহিনী দিয়ে সাহায্য করেননি, কিন্তু তিনি মানসিক মানে সঙ্গে আছেন এটা বলেছেন, চুক্তিতে ছিলেন। এর পরের যে ঘটনা সেটা হচ্ছে যে কাবুলের সিংহাসনে শাহ সুজা বসলেও আফগানিস্তানের কাবুল, তার যে পরবর্তী পদক্ষেপ কি হবে, কারণ রঞ্জিত সিং দেখতে পেয়েছিলেন যে শাহ সুজাকে পুতুল নবাব করিয়ে ইংরেজরা ওই পুরো কাবুলটাকে কন্ট্রোল করতে শুরু করেছে। এই ব্যাপারটা বোঝার আগেই এ সব বাত সমঝনে সে পহলেই 1839 मतलब 1839 बोला जाता है, 1839 রঞ্জিত সিং মারা যাচ্ছেন। ব্যাপারটা বোঝার আগেই মারা যাচ্ছেন, অর্থাৎ তার ফলে তার পরবর্তী যে পদক্ষেপ তিনি নেবেন তার কি ডিসিশন হতো সেটা কিন্তু আর জানা যায়নি। তাহলে রঞ্জিত সিং এর এখানেই মৃত্যু হচ্ছে। আমরা একটা মূল্যায়ন করব, এই যে একটা সম্পর্ক আছে, সম্পর্ক টানা পড়েন, নিজেকে পিঠ বাঁচিয়ে চলা, এই ব্যাপারটা রঞ্জিত সিং কেন করেছিল? রঞ্জিত সিং ইংরেজদের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই সম্পর্কটা আদেও সমমর্যাদা সম্পর্ক ছিল না, অর্থাৎ দুজনকে যে রেসপেক্ট দেওয়া হচ্ছে এমনটা ছিল না। রঞ্জিত সিং সেটা জানতেন, এবং রঞ্জিত সিং এর যতবার ওই যে লাহোর চুক্তি, অমৃতসর চুক্তি যতবার হয়েছে ততবার কিন্তু রঞ্জিত সিং নিষ্প্রভ থেকেছেন। ডক্টর NK সিংহ বিখ্যাত ঐতিহাসিক রঞ্জিত সিংকে নিয়ে লিখেছেন যে যতবার রঞ্জিত সিং চুক্তি স্বাক্ষর করেছেন ততবারই রঞ্জিত সিংকে ঘোড়া হিসেবে ব্যবহার করা হয়েছে, ঘোড়সওয়ার নয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টান, অর্থাৎ এবং ইংরেজদেরকে তোষণ করেছেন রঞ্জিত সিং, আর ওটা করতে গিয়ে নিজের অস্তিত্বকে বিপন্ন করেছেন ধীরে ধীরে। কারণ অমৃতসরের সন্ধির যে শর্তগুলো ছিল তাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বাধীন যে গুরু গোবিন্দ সিং এর যে কনসেপ্ট, খালসা বাহিনী থাকবে, খালসা সরকার থাকবে, পুরো শিখ রাজ্য থাকবে, এবং রঞ্জিত সিং এর যে স্বপ্ন তাতে কিন্তু আঘাত লাগছে সার্বভৌমত্বের দিক দিয়ে। उनका जो सपना, वो जो स्टाइल, वो गुरु गोविंद सिंह जी का जो सपना था वो सिख राज्य बनाना, और खालसा बाहिनी को ऐसे तैयार किए थे, इसीलिए उसके ऊपर बहुत ही झटका लगा। और এর কারণেই তিনি যেহেতু তোষণ করছিলেন এবং করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছিলেন যার পরিণতিটা আমরা দেখব। রঞ্জিত সিং যেই মারা গেলেন তার কিছুদিন পরেই শিখ রাজ্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করছেন। তাহলে আমরা একটা কথা বুঝতে পারছি, ইংরেজদের প্ল্যান কিন্তু অন্য ছিল। ওকে, তাই যথেষ্ট সামরিক কৃতিত্বের তিনি অধিকারী হলেও তাকে যে আমরা পাঞ্জাব কেসরি বা যে ন্যাশনাল কিং এমনটা বলাটা কিন্তু অনেকটা যুক্তিযুক্ত নয়, কারণ তার এই কার্যকলাপের জন্যই আমরা এটুকু বলতে পারি পাঞ্জাবে শিখ সাম্রাজ্য স্থাপনের জন্য রঞ্জিত সিং এর
ইচ্ছা ছিল ভীষণ, উচ্চাকাঙ্ক্ষা ছিল ভীষণ, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো যে পরিকল্পনা, সেটা তিনি করতে পারেননি। ওকে, আজকে এই পর্যন্তই। তোমাদের কোয়েশ্চেন করতে হবে রঞ্জিত সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্ক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।